শোনাবো গল্প শুধু তোমারই জন্য। আজকের এপিসোড স্ট্রং এনাফ। কলকাতার এক মাল্টি স্টার হোটেল গোল্ডেন ক্রাউনের রুম নাম্বার 1109। উষ্ণ হলুদ আলোয় যেন কারো জীবনে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। হোটেলের রুমে বিশেষ কোনো আলো তখন নেই। রুমটা এয়ারটাইট হওয়ায় ভেতরে মদের একটা হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, একটা বোটকা গন্ধ চারিদিকে, একটা দম বন্ধ করা পরিবেশ। তারই মধ্যে তখন মেঝেতে প্রায় অবচেতন ভাবে পড়ে রয়েছে শালিনী। কেউ যেন জোর করে তাকে প্রচুর মদ খাইয়ে দিয়েছে। রুমে থাকা পাপোশের মতোই ঘরের এক কোণায় শুয়ে আছে সে। বলা ভালো, তাকে এভাবেই শুয়ে রাখা হয়েছে। একটু যখন শালিনীর জ্ঞান ফিরে আসে, সে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। নেশা জড়ানো চোখ দুটো কোনো রকমে খুলে সে দেখে তার সামনে একজন পুরুষ ও একজন মহিলা একে অপরকে পাগলের মতো কেস করছে। কিন্তু কারা? দু তিনবার চোখ পেট পেট করে শালিনী বুঝতে চায় তার সামনের এই দুজন মানুষ, যাকে তার চেনা চেনা লাগছে, তারা আসলে কে, আর সেই বা এখানে কি করছে। তার তো এভাবে এখানে পড়ে থাকার কথা নয়। কিছুক্ষণ সময় পর শালিনী বুঝতে পারে কেন তার এই দুটো মানুষকে এত চেনা লাগছিল। নিজের হাতের নখ দিয়ে নিজেকে চিমটি কেটে ফিল করতে চায় শালিনী। সে যা দেখেছে সবটাই সত্যি না। জ্ঞান আছে তার। চিমটি কাটার ফলে ব্যথাটা সে বুঝতেই পেরেছে। তার মানে সামনের দুজনকে ও হ্যালুসিনেট করছে না। ওরা সত্যি সত্যি ওর প্রেমিক সৌমিক আর ওর নিজের বোন শাওনি। নিজের এতদিন তো তাই জানতো শালিনী। সৌমিক শাওনির কানের কাছে গিয়ে বলল, তুমি আমায় জিজ্ঞেস করো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। আসলে সময় কখনোই থেমে থাকে না। আমি এবং আমার মন এভাবেই চিরকাল তোমাকে ভালোবেসে যাবে। কিছুক্ষণের জন্য শালিনী শকড হয়ে গেল। কোনো লজিকই তার মাথায় এলো না। কেন, কি জন্য, কি প্রয়োজন ছিল? এই ধরনের নানা প্রশ্ন ওর মাথায় ঘুরতে লাগলো। অবাক হয়ে তার দিকে দেখছিল সে, কারণ এই মুহূর্তে অন্য কিছু ফিল করার মতো অবস্থায় ছিল না শালিনী। বুকের ঠিক মাঝখানটা ভীষণ যন্ত্রণা করছিল তার, যেন এক্ষুনি বুকটা ফেটে যাবে। এটাও সম্ভব? তার সামনে দাঁড়িয়ে এভাবে হুক আপ করছে ওরা? এরকমও হয় দুনিয়াতে? আসলে আজকাল মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাওয়াটা সত্যি করে দোষের নয়। কেউ কি বিশ্বাস করবে যদি সে দেখে বা দেখেছে যে মানুষ সারা জীবন তাকে ভালোবাসার কথা বলে এসেছে, স্বপ্ন দেখিয়েছে, সেই একই মানুষ তার সামনে দাঁড়িয়ে তাকে এভাবে ঠকাচ্ছে? হঠাৎ করে মায়ের মুখটা মনে পড়ে গেল শালিনীর। মনে হলো ছুটে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁদে সে, কিন্তু সেই সুযোগ এ জন্মে তার পাওয়া হবে না। এদিকে সৌমিক আর শাওনি একে অপরের সাথে কিস করতেই ব্যস্ত। সৌমিক শাওনিকে দেয়ালে চেপে ধরেছে প্রায়। তাদের দুজনের শরীরের মধ্যে মাছি গলার মতো দূরত্ব নেই, যেন তারা দুজনেই একে অপরের সাথে এরকম একটা মোমেন্ট কাটানোর জন্য মরিয়া ছিল। নিজের হাত দিয়ে সৌমিকের চুলের মুঠি শক্ত করে ধরেছিল শাওনি। আসলে যত ডিপলি ওরা কিস করছিল, সেই চাপটাকে সামলাতেই সৌমিককে শক্ত করে ধরেছিল শাওনি। সৌমিক ও শাওনির কোমরটাকে টেনে ধরেছিল নিজের শরীরের সাথে লেপ্টে। তাদের ঠোঁট আর জিভ নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত ছিল। আর এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর সৌমিক বলল, অলরাইট সুইট হার্ট, এবার আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। আসলে সত্যি বলতে কি, এখনো তো এই মালটাকে আমি ছেড়ে দিইনি, তাই কিছু জিনিস তো আমাকে মানতেই হবে। তাই বলছি, কেউ আসার আগে এখান থেকে কেটে পড়াই ভালো। চলো চলো। আর তাছাড়া আমার মনে হয় মিস্টার রায়ও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এভাবেই চলছিল কিছুক্ষণ। সৌমিক বলে সে যেন বাড়ি ফিরে যায়। সৌমিক তৈরি হয় বেরোতে না বেরোতে। শাওনি শালিনীর দিকে তাকিয়ে একটা ঠোঁট বেঁকিয়ে হাসলো, যেন তার অনেক দিনের পুরনো স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। শালিনীর চোখ বন্ধ আছে যাতে সে নিজেকে একটু হলেও কন্ট্রোল করতে পারে। তাহলে কি সত্যি মিস্টার রায় স্টারডাস্ট এন্টারটেইনমেন্টের 50 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন? তাও আবার এই শালিনীর জন্য?
একে তো বুড়ো ভাম একটা, তার উপর আবার কত শখ। শাওনির কথা শুনে একটু মুচকি হাসলো সৌমিক, তারপর আদর করে একটু গালটা টিপে আরো এক পাতার মুখের কাছে নিজের মুখটা এনে বলল, তোমাকে কি আদৌ আমি মিথ্যে বলতে পারি? এভাবে কি কাউকে মিথ্যে বলা সম্ভব? আর তুমি যা বলছো সে সবই সত্যি, কারণ ওই 50 লাখ টাকা এই মুহূর্তে আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। শুধু তাই নয়, আমাদের প্রোডাকশন কোম্পানির তরফ থেকে একটা নতুন শো বানানো হচ্ছে, সেখানে তোমাকেই আমি লিড ক্যারেক্টারটা দেব। আর তোমার বাবা, তিনিই হবেন এই শো এর ডিরেক্টর। মুখ বেঁকিয়ে শাওনি এমন ভান করলো যেন এটা আর নতুন কি আছে। টেবিলের ওপর ঠেসান দিয়ে একটু বেঁকে দাঁড়িয়ে সে বলল, হ্যাঁ সেটা তো আগে থেকে ঠিক আছে। কেন, তুমি কিছু চেঞ্জ করার কথা ভেবেছিলে নাকি? সৌমিক হেসে ওর দিকে তাকিয়ে আর কোনো উত্তর দিল না। শাওনি ভালোই জানে সৌমিক ওর কথার অবাধ্য কখনোই হবে না। শালিনীর প্রতি হিংসা শাওনির অনেক দিন, কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি সে তাকে। তাই খানিকটা রাগ মেশানো গলায় তাচ্ছিল্যের স্বরে সে সৌমিককে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তো জানি মিস্টার রায় একজন ভালো মানুষ, কিন্তু এই মেয়েটা, এই শালিনীর মধ্যে কি এমন দেখলে যে রাতারাতি 50 লাখ টাকা খরচ করছেন তিনি? হ্যাঁ, এই মেয়েটার সাথে রাত কাটাবেন বলে? আচ্ছা আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলো তো, ও কি আমার থেকে বেটার? সৌমিক এবার আর না হেসে পারল না, খানিকটা শালিনীকে মক করে বলে উঠল, হ্যাঁ, তোমার যে এরকম জোকস বলা ট্যালেন্ট আছে জানতাম না তো। ওই মেয়েটা জাস্ট কেউ না, একজন এক্সট্রিম স্টুপিড অ্যান্ড বোরিং লেডি, যার মধ্যে না আছে কোনো চার্ম, না আছে তার কোনো নিজস্ব স্ট্যান্ড। এরকম একটা ব্যাকবোনলেস মেয়েকে কার পছন্দ হবে একটু বলবে? ও তোমার 20 আঙুলের যোগ্যও না। কথাগুলো শুনে শাওনি খুব খুশি হয়ে গেল। আসলে নিজের এরকম সুগার কোটেড প্রেজ শুনতে খুব ভালোবাসে সে। মেঝেতে পড়ে থাকা শালিনী এবার আত্মসমালোচনার পালা। What did he just said? She is boring, unattractive. অথচ যখন তারা দুজন রিলেশনশিপে ছিল তখন তার প্রতি কথায় সৌমিক তাকে বুঝিয়ে দিত সে তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলানো মেয়েই পছন্দ করে। আর শালিনীও সব লজ্জা শরমের মাথা খেয়ে শুধুমাত্র সৌমিকের ইচ্ছের পুতুল হয়ে থেকে গেছে সারা জীবন। তাই আজ তাকে এই কথাগুলো শুনতে তো হবেই। শাওনির হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। খুব এক্সাইটেড হয়ে সে সৌমিককে বলল, মিস্টার রায়ের সঙ্গেও শুতে যাওয়ার ব্যাপারটাকে একটা স্ক্যান্ডেল বানাতে বাবার সাথে পাপাজিদেরও নিয়ে আসবো আমি এখানে। তারপর হেডলাইনে সোশ্যাল মিডিয়াতে শুধু ওর চর্চা হবে। তবে দুঃখ এটাই যে ওকে সবাই নটোরিয়াস মহিলা বলেই জানবে। আর এই এক্সকিউজটাকে কাজে লাগিয়ে তুমিও ব্রেকআপ করে নিও। হোয়াট? These two have literally planned everything. অসম্ভব ডেসপারেট কাপল। শুয়ে শুয়ে মাথায় এটাই এলো শাওনির।